বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। অফিস থেকে আসার একটু দেরি করিনি, কারণ আজকে কোনো ভিডিও করা ছিল না। চা খাবো। এই যে আমার কি ভাই বউ বসে আছে, ও চা করবে। কিন্তু তার আগে ভাবলাম ভিডিওটা শুরু করি, কারণ মাথা থেকে যখন থেকে দেখেছি তখন থেকে মাথার মধ্যে গিজগিজ গিজগিজ করছে। মানে কি বলবো, নিজের ভান্ডা যদি নিজে ফুটে দেয় তাহলে আমাদের বলতে দোষ কোথায়? নিশ্চয়ই বুঝতে পারছো আমি কাকে নিয়ে ভিডিও করতে চলেছি। এখন থেকে 2 ঘন্টা আগে অফিস থেকে ফেরার পথে আমি প্রিয়ার একটা ভিডিও দেখলাম। এতক্ষণে নিশ্চয়ই তোমরা সবাই দেখে নিয়েছো। আর মনে মনে ভাবছো দিদি কখন এটা নিয়ে ভিডিও করবে, তাই চলে এলাম। চা খাবো পরে, আগে ভিডিও করে বলে নি, কারণ ওকে নিয়ে ভিডিও করার জন্য আমি সবাই কাছে হাত জোর করে বারণ করেছিলাম যে ওর এখন এই প্রেগনেন্সি পিরিয়ডে কেউ ওকে টেনশন দিও না। কিন্তু এ পাবলিক তো নিজেই টেনশন চায়, ও চায় কন্ট্রোভার্সি। আর একটা মানুষের লজ্জা শরম বলে একটা জিনিস থাকে, ওর লজ্জা শরম ঘেন্নাপ্রীতি কিচ্ছু নেই। কারণ এই প্রেগনেন্সি পিরিয়ডে ওর যেরকম থাকার কথা ও কিন্তু সেরকম থাকছে না। ও বুঝিয়ে দিচ্ছে আমার কন্ট্রোভার্সি চাই, কারণ ও অল্প টাকায় সন্তুষ্ট হতে পারে না। যা ভিউ হচ্ছে এখন, সবারই ভিউ কম আছে, গোড়া পর্দায় ওর একটু তাও ভালো আছে। বাবা ভিডিও করছিস কর, তোর মতো তুই কর না। সংসারের কেচ্ছা ও আনবে ওআইটিতে, সেটা নিয়ে কেউ বললে তখন আবার কাঁদতে বসবে। যখন সবার কাছে আমি বারণ করেছি হাত জোর করে, তাই সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে তোমাদের বারণ করাটা আমার মূর্খামি হয়েছে। আমি চাইলে কি হয়, আমরা চাইলে কি হয় যে ওকে নিয়ে কোনো ভিডিও করব না, ও সেটা চায় না। ও চায় ওকে নিয়ে লোকে বলুক, ও কাঁদবে, ও ভিডিও দেবে, ওর ভিউ হবে। অ্যাকচুয়ালি ওর একটাই টার্গেট, ও ভিউ ছাড়ার কিছু বোঝে না। তা চলো আজকে ভিডিওটা শুরু করি। কথা হচ্ছে, ও আজকে ভিডিও করতে বললো 4 দিন ও নাকি একা আছে। 4 দিন ও একা আছে। ওই যে গোলা রুটি করেছিল আজ থেকে 3 দিন আগে, সেই গোলা রুটি খেয়ে নাকি ওর বর চলে গেছে ওদের দেশের বাড়ি। তারপর থেকে আর আসেনি, কারণ ও নিজে বারণ করেছে। তা এখন তোমাকে বলি প্রিয়া, তুমি তোমার বরের নামে তুমি দুর্নাম গাইতে বসেছো। এটা দুর্নামই বলতে গেলে। স্বামী স্ত্রীর সিক্রেট কিছু কথা, স্বামীকে শাসন করব আমি, আমাকে স্বামী শাসন করবে, সেই নিজেদের মধ্যেকার স্বামী স্ত্রীর যে কথা, সেটা কেন আমি ওয়াইটিতে এসে বলবো? কেউ যদি ওর বরকে বলে গুটকাখোর, কেউ যদি ওর বরকে বলে জেল ফেরত আসামি, তখন তোমার খুব রাগ হয়, তাই না? এখন দেখছি তোমার বরকে নিয়ে যে কথাগুলো বলে সেগুলো যুক্তিযুক্ত, কারণ তুমি তো নিজে বলছো। তুমি আজকে পুরো বুঝিয়ে দিলে তোমার বর হয় নেশা করে নয় জুয়া খেলে। কারণ অভিজিতের চরিত্র খারাপ এটা আমি দেখিনি, আর বলতেও পারবো না। হ্যাঁ, ওকে দেখে মনে হয় যে ও গুটখা খায়, এটা ঠিক কথা। আর তোমাদের ওই দিকের মানুষ গুটখা খাওয়াটা সবাই প্রচলিত, সবাই খায়। নর্থ বেঙ্গল কেন, এই বেঙ্গলের মানুষরা গুটখা খায়। কিন্তু আজকে তুমি বুঝিয়ে দিলে তোমার স্বামীর হয় জুয়ো খেলে, না হয় মদ খায়, এবং সেই নেশাটা সে ছাড়তে পারছে না। তুমি ওই স্বামীকে ঠিক করার জন্য জানুয়ারিতে সেশন জেনেও 2-3 মাস আগে তুমি ফ্ল্যাটে এসে উঠেছো, যাতে শহরের বাড়িতে থাকলে তোমার স্বামীর সেই নেশাটা হয়তো কেটে যাবে। কিন্তু একটা কথা মনে রেখো, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে। আমি ভালো উদাহরণ দিলাম, কোনো নোংরা উদাহরণ দিলাম না। ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে, এটা একটা প্রচলিত বাক্য, একটা প্রচলিত কত কথা। যে মানুষ মদ খায়, তাকে যে পরিবেশেই তুমি নিয়ে যাও সে মদ খাবেই। আর যে মানুষ চুরি করে, তাকে যতই সাবধানে রাখো, যতই ভালো কাপড় চোপড় পরাও, তার কিন্তু ওই হাত সুলসুল করবে কখন সে পকেট কাটবে। আর যে মানুষ জুয়া খেলে, তারও ঠিক রাতের বেলা ঘুম আসে না, তাকে একদম জুয়া খেলতেই হয়। জানি না এর মধ্যে তোমার স্বামী কোনটা করে। তুমি নিজে বলেছো, তুমি যা তোমার স্বামীর উদাহরণ দিচ্ছ, তাতে একটা না একটা বদ নেশা তোমার স্বামীর আছে। এটা নিয়ে যখন কেউ বলবে তখন কাঁদো কেন? তোমার স্বামীকে যদি অন্য কেউ বলে জেল ফেরত আসামি, এটাও তুমি নিজে বলেছ। যখন কেউ বলেছে আমরা তার প্রতিবাদ করেছি যে জেল ফেরত আসামিও নয়, ও বেকসুর খালাস পেয়েছিল, ওকে সন্দেহবশত তুলে নেওয়া হয়েছিল। কিন্তু এই খবরটাও তুমি ওয়াইটিতে এসে তুমি বলেছিলে কটা ভিউজের নেশায়। তাছাড়া তো কেউ বলেনি না, এটা কেউ কমেন্ট করেও তোমার পাড়া থেকে বলেনি। তুমি নিজে বলেছ। আজকে তুমি তোমার স্বামীর জন্য বিপক্ষে যে কথাগুলো বললে, একজন স্ত্রী হয়ে এই কথা সোশ্যাল মিডিয়ায় বলা উচিত নয়, কিন্তু তুমি বলেছো। কারণ তুমি বলছো আমি যদি বাজার করতে যাই, আমার হাজবেন্ডকে না দেখে তোমরা জিজ্ঞেস করবে যে দাদা কোথায়, তখন আমি মিথ্যে বলতে পারবো না। তা তুমি সত্যিবাদী যুধিষ্ঠিরের কন্যা, তোমার বাপ মা তুলে আমি কিছু বলছি না, উদাহরণ দিচ্ছি যে যুধিষ্ঠির ছিল সত্যবাদী, তাকেও কিন্তু মিথ্যা কথা বলতে হয়েছিল। কিন্তু সে মিথ্যা কথা সে জানে, সে মিথ্যে বলেনি। কারণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের পরাজয় নিশ্চিত জেনে
তখন একমাত্র যুধিষ্ঠির ছিল সত্যবাদী, জানে সে কোনোদিন মিথ্যে কথা বলবে না। পৃথিবীর সবাই জানে যে যুধিষ্ঠির কখনো মিথ্যে কথা বলে না। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে দিয়ে মিথ্যে কথা বলিয়েছিল। অশ্বত্থামা দ্রোণের না, অশ্বত্থামা কার সন্তান জানো? দাঁড়াও, ভুল তো বলা যাবে না, আমি একটু গুগল সার্চ করে দেখলাম। অশ্বত্থামা হলো গুরু দ্রোণাচার্য ও কুলগুরু কৃপাচার্যের বোন কৃপির পুত্র। তিনি ছিলেন মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র, যে কৌরবদের পক্ষে হয়ে যুদ্ধ নেমেছিলেন। এবং অশ্বত্থামা দ্রোণাচার্যের কাছ থেকে যে শিক্ষা পেয়েছিল, তিনি যদি অস্ত্র ধরেন ওর অস্ত্রের সামনে কেউ দাঁড়াতে পারবে না। এবং দ্রোণাচার্য যদি অশ্বত্থামার মৃত্যু সংবাদ শোনে তবেই তিনি অস্ত্র ফেলবেন। এবং দ্রোণাচার্য যখন কৌরবদের পক্ষে হয়ে পাণ্ডবদের বিপক্ষে ছিলেন, তখন কৌরবদের পরাজয় নিশ্চিত জেনে তখন শ্রীকৃষ্ণ ও ধৃতরাষ্ট্রকে যুধিষ্ঠিরকে বলেছিল যে তোমাকে মিথ্যে কথা বলতে হবে যে অশ্বত্থামা মারা গেছে। তখন যুধিষ্ঠির বলেছিল আমি এই কথা বলতে পারবো না। কি করে বলবো? বলছে তোমাকে মিথ্যে বলতে হবে না, তুমি চিৎকার করে বলবে অশ্বত্থামা হত ইতি গজ। ইতি গজটা একটু আসতে বলবে, কারণ অশ্বত্থামা নামের একজন হাতি মারা গেছে। কিন্তু প্রথমে হাতিটাকে বোঝানো যাবে না, অশ্বত্থামা হত ইতি গজটা আসতে বলতে হবে। তার সেই রকম যুধিষ্ঠির তখন ছলনা তাকে করতে হয়েছিল, যার জন্য যুধিষ্ঠিরকে আর সত্যবাদী যুধিষ্ঠির বলে ব্যঙ্গ করত। কারণ ধর্মযুদ্ধে জয়ের জন্য তিনিও একদিন একটু ছলনা করেছিলেন। তার প্রিয়া তার স্বামীর কথা বলবো না করে সমস্তটাই আমাদের কাছে বলে দিল। এখন যদি আমরা সেটা নিয়ে, ও নিজে বলছে এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে, সেটা তো তুমি জানো। আর তুমি চাইছো কন্ট্রোভার্সি, তোমাকে নিয়ে আমি ভিডিও করছিলাম না, আরও সবাইকে বারণ করেছিলাম। কিন্তু তোমার ওই লাইভটা দেখে একটুখানি আমাকে মুখ খুলতে হয়েছিল, তোমার কান্নাকাটির ভিডিওটা দেখে। লাইভটা দেখার পরেও আমি বসিনি, কিন্তু তোমার ওই কান্নার ভিডিওটা দেখে আমি একটু বলেছিলাম। আর আজকে তো বলবো আমি, তুমি শোনার জন্য বসে রয়েছো। তুমি প্রেগনেন্ট, তুমি একজন গর্ভবতী মা, তুমি যদি চাও কন্ট্রোভার্সি, আমরা কেন তোমাকে মানে কি বলবো, আমরা কেন বসে থাকবো? তুমি তো চাইছো, তুমি যাতে আমরা কন্ট্রোভার্সি করি সেটাই তুমি চাও। তাহলে তোমার মনের বাসনা পূর্ণ করা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? আজকে তুমি তোমার হাজবেন্ড ছাড়া 4 দিন আছো, এবং এ কথাও বলেছো তুমি যেদিন শুধরে যাবে সেদিন আমার কাছে আসবে। তুমি এটাও বললে যে তুমি সিঙ্গেল মাদার হতে চেয়েছো, এটা সত্যি কথা। কারণ একটা মেয়ের পিঠ থেকে যায় দেয়ালে যখন, তখন সে তার নিজের কথা বলতে পারে। এতদিন সংসার করেছো, অভাবের মধ্যে ছিলে, তখন তোমার স্বামীর এই দোষগুলো গুণ ছিল। আজকে তোমার পয়সা হয়েছে, আজকে তোমার টাকা হয়েছে, তুমি আর স্বামীর উপরে নির্ভর নয়। এখন তুমি একা চলতে পারো। কিন্তু প্রিয়া, পারবে না তুমি একা থাকতে। 2 দিন পরেই তোমার অভিজিৎকে দরকার হবে। 2 দিন পরেই তোমার অভিজিৎকে দরকার হবে। নাকি অভিজিতের সঙ্গে বসে এই প্ল্যানটা করেছো যে দেখো আমাদের এখন টাকার দরকার, আমি এই নাটকটা, তোমার চরিত্রে তুমি দোষ দিচ্ছ না, কিন্তু তোমার স্বামীকে সকলের কাছে ছোট করে দেখানো তোমার একটুও বাঁধলো না। এতদিন বিয়ে হয়েছে, স্বামীকে পাল্টাতে পারোনি। আজকে পয়সার দেমাগ দিয়ে খেয়ে তাকে গ্রামের বাড়ি রেখে দিলে, ছেড়ে দিলে, সে ভালো হয়ে যাবে? কুত্তায় গু খাওয়া কোনোদিন ছাড়ে না, জানো তো। আর এই যারা চুল্লু খায়, যারা নেশা করে, যারা জুয়া খেলে, তারাও এই নেশা সহজে ছাড়তে পারে না। এদের জন্য একটা পন্থা আছে। তুমি তো এখন সবই জানো, শহরে থাকছো, শহরে আদব কায়দা তুমি সেই করছো, জানো না? নেশাগ্রস্ত লোকদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য কিছু সেন্টার হয়েছে, সেখানে টাকা দিয়ে তাদের 5-6 মাস কি 7 মাস, 1 বছর 2 বছর রাখলে নেশামুক্ত হয়ে সে ফিরে আসে। আমাদের এখানে একটা ছেলে, আমি ভিডিও করে রেখেছিলাম, যে সমাজের মূল স্রোতে ফিরে এলো। সেই ছেলেটি নেশাগ্রস্ত ছিল, নেশা করতে করতে বাড়ির যত জিনিসপত্র, সোনা দানা, বউয়ের সব বিক্রি করে নেশা করতো। শেষে তার বউ তাকে সেই হোমে দিয়ে দিয়েছে। আজ 5 বছর হলো সে নেশামুক্তি সেন্টারে থেকে, আজ 5 বছর না, 5 বছরের মধ্যে 2 বছরের নেশা ঠিক হয়ে গেছে। ও এখন 3 বছর ধরে ওই হোমের
হোম চালাচ্ছে, হোমের ম্যানেজার, তাদের খরচাপাতি বাজার ঘাট সমস্ত কিছু ওই হোমের একটা ভালো পদে সে চাকরি করছে। তুমি জানো না নেশামুক্তি কেন্দ্র আছে, সেখানে ভর্তি করে দাও। জানি না তোমার বরের কি ধরনের নেশা আছে, মদ খাওয়া নাকি জুয়ো খেলা, সেটা তো বলোনি তুমি, কিন্তু তোমার বরের এমন একটা নেশা আছে যেটা আজকে তুমি সবার সামনে বলতে বাধ্য হলে। দেখো তোমাকে একটা কথা বলি, ঘরের কেচ্ছা যদি ঘরের লোকে না বলে, বাইরের লোক টের পায় না। আর যখন বাইরের লোক এটা জানে, তখন সেটা নিয়ে হাসাহাসি করলে তখন আবার কষ্ট হয়, তাই না? তোমার মা তোমাকে বলেছে মানিয়ে নিতে, কেন মানিয়ে নিচ্ছ কেন? এতদিন মানিয়ে নিয়েছো কেন? একটা ছেলে তার সন্তান, তার বউকে যদি ভালো রাখতে না পারে, তাহলে তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে। নেশাগ্রস্ত স্বামীকে নিয়ে এতদিন আছো কেন? নিজে ভালো প্রমাণ করার জন্য? আর যদি আছো, তাহলে তাকে নিয়ে যদি তুমি খাবে, তাহলে এগুলো সোশ্যাল মিডিয়ায় আনছো কেন? কি দরকার ছিল এগুলো আনার? আজ তোমাকে বলি, তোমার স্বপ্ন উড়ানের প্রথম একজন ইউটিউবার, তার বাড়িতে তুমি গিয়ে মাংস রান্না করে খাইয়েছিলে। সে আমার চ্যানেলে এসে একটা কমেন্ট করেছিল, সেই কমেন্টে আমি লাভ রিয়াক্ট দিয়েছিলাম। তবে আমি যখন লাভ রিয়াক্ট দিয়েছিলাম, তখন আমি বুঝতে পারিনি সেই ইউটিউবার যার বাড়িতে তুমি গিয়ে তার চ্যানেলটাকে প্রমোট করেছিলে এবং অন ক্যামেরা তার মেয়েটা ডান্স শিখতে পারতো না বলে তুমি তার দায়িত্ব নিয়েছিলে। বলেছিলে ও এত সুন্দর নাচে, ওর নাচটা তুমি ছাড়াবা না, ও যতদিন নাচ শিখবে তার দায়িত্ব আমি নিলাম। সেই দায়িত্ব সর্বসম্মুখে তুমি নিয়েছিলে, কিন্তু সেটা পালন করনি। জানতাম না মেয়েটি যখন ও ভিডিও করেছে এবং আমার হোম পেজে সেই ভিডিওটা এসেছে, সে পুরো আমার চ্যানেলের নাম নিয়ে বলেছে যে গীতা আন্টির ভিডিওতে আমি কমেন্ট করেছি, সেটা নিয়ে তুমি দেখেছো। আজ থেকে হয়তো 1 মাস আগে সেই কমেন্টটা সে করেছিল, তখন তুমি কিছু বলনি। এখন তুমি লাইভে এসে তাকে নিয়ে আলোচনা করলে। আমি জানি না, তোমার লাইভে আমি ছিলাম না তোমার লাইভে, আমি জানি না, কিন্তু ওই মেয়েটির ভিডিওটি দেখে তারপরে আমার মনে পড়লো। পরে আমার ভিডিওতে গিয়ে আমি যখন দেখলাম যে হ্যাঁ, সে আমাকে কমেন্ট করেছিল এবং আমি সেখানে লাভ রিয়াক্ট দিয়েছি। ভুল কিছু বলেনি তোমাকে। আজকে বলছি, গলার চিৎকার করে বলছি, একটুও সে ভুল বলেনি। তুমি সত্যি নাটকবাজ মহিলা। তুমি নাটক করতে করতে ভুলে যাও তোমার রিয়েল জীবনটাকেও তুমি নাটকের রঙ্গমঞ্চে তৈরি করেছো। এই ভিডিওগুলো নামবে, আবার কাটতে বসবে, আবার লোককে বলবে আমাকে বাঁচতে দাও। তোমাকে নিয়ে তো ভিডিও করা বন্ধ করে দিয়েছিল সবাই। তুমি আজকে ভিডিওতে কেন এসে এরকম সংসারের কাহিনী তুলে ধরলে? তো কে তোমাকে মাথার দিব্যি দিয়েছিল? তোমাকে মাথার দিব্যি? তোমার একটা ছেলে, সে কিন্তু বুঝদার হয়েছে। তোমার পেটের সন্তান 5 মাস পেরিয়ে গেছে, তার মানে সেও কিন্তু তার কান ফুটে গেছে। তোমার সমস্ত কার্যকলাপ সে অস্তিত্ব টের পাচ্ছে, সে শব্দগুলো শুনছে। সে হয়তো বুঝতে না, কিন্তু আয়ুষ তো বড় হয়েছে। তাকে পাশের ঘরে সরিয়ে দিয়ে তুমি ভিডিও করতে বসেছো, তাই তো? তোমার খুব সিঙ্গেল মাদার হওয়ার শখ, সেই জন্যেই তুমি ভিডিওটা করেছিলে। এবং তারপরে কিন্তু তুমি তোমার স্বামীকে আবার মাথায় তুলে নিয়ে চলে এসেছিলে। এবার কবে আসবে? কতদিন থাকবে স্বামী? তোমার ডেলিভারি হবে, তোমার স্বামীকে দরকার হবে না? যখন তোমার সিজার হবে, তখন কে সই করবে বন্ড পেপারে? স্বামী ছাড়া সেখানে কিন্তু আর কাউকে অ্যালাউ করে না। ডাক্তার যখন বলবে তোমার হাজবেন্ড কোথায়, তখন কি বলবে? তখন যদি অভিজিৎ না আসে, তুমি যদি সত্যিই তাকে তাড়িয়ে দিয়ে থাকো, সে যদি না আসে অভিমান করে, তখন কি হবে? তখন গ্রামের বাড়িতে মায়ের কাছে খাবে, ঠিক মতো খেতে পাবে কি পাবে না, তার মা, তোমার শাশুড়ি ঠিক মতো রান্না করে না, তুমি নিজে জানো। কিন্তু তোমার শাশুড়ি ঠিক মতো রান্না বান্না করে না, তুমি জানো। তাহলে তার দায়িত্বে তোমার স্বামীকে কি করে ফেলে তুমি এখান থেকে তাড়িয়ে দিলে যে তার গ্রামের বাড়ি গিয়ে সে খাবে? নাকি মাকে বলে এসেছো সেটিং করে যে তোমার জামাইকে খাবার দিও টাইম মতো? ভিডিও করতে বসবো তখন যা বলবো। অন্য সময় অভিজিৎ যদি একবার এসে মোটরসাইকেলে করে ফ্ল্যাট থেকে খেয়েও যায়, আমরা কিন্তু টের পাবো না। এই কথাগুলো আমাদের মনে এখন আসছে, কিছু করার নেই, এগুলো শুনতে হবে তোমার। আর এগুলো শোনার জন্যই তুমি ওই ভিডিওটা করেছো। ভিডিওটা করার সময় একবারও তোমার বিবেকে চাগার দিল না? একবারও তোমার বিবেক বললো না যে স্বামীকে ছাড়া তুমি একটা দিন থাকতে পারো না, সেই স্বামীকে তুমি তোমার ফ্ল্যাটে আসতে বারণ করলে? নাকি সবটাই নাটক, সবটাই অভিনয়? তোমাকে বুঝতে পারি না। তোমাকে বোঝার ক্ষমতা কারোর আজ অবধি হয়ে
পড়েনি, এখনও পারেনি। মাঝখানে একটু পজ করে চা খেয়ে নিলাম। আমি যেটা বলতে বলতে আমি উল্টো দিকে চলে গেলাম। যে মেয়েটিকে স্বপ্ন উড়ানে ও তার বাড়িতে গিয়ে নিজের হাতে রান্না করে খাইয়েছিল, সেই মেয়েটি কমেন্ট করেছিল আমার ভিডিওতে। সেই কমেন্টটা নিয়ে দীর্ঘ এক মাস পরে ও লাইভ করলো। তাহলে প্রিয়া, আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি নাকি কারো ভিডিও দেখো না? কোনো কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও নাকি তুমি দেখো না? কি ব্যাপার? তাহলে আমার চ্যানেলে যে কমেন্টটা ছিল সেই কমেন্টটা তুমি দেখলে কি করে? কি করে দেখলে? তোমার এই সময় তোমার কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেখা উচিত না, সেটা তুমি নিজেই বলেছো, আমি দেখি না। কিন্তু তুমি কি করে দেখলে আমার চ্যানেলের কমেন্টটা? তাহলে আমার প্রত্যেকটা ভিডিও তুমি দেখো, বিশেষ করে তোমাকে নিয়ে করলে। কারণ আমরা তোমাকে মেনশন করি এবং তখন একটা নোটিফিকেশন তোমার কাছে যায়। আর আমার চ্যানেলটা যদি তোমার সাব করা থাকে, তুমি দুবার নোটিফিকেশন পাও। একবার মেনশন করার জন্য পাও, আর একবার আমাকে সাব করার জন্য কমিউনিটি থেকে একটা নোটিফিকেশন তোমার কাছে যায়। তাহলে কেন মিথ্যা বলো? কেন মিথ্যা বলো? সেই মেয়েটিকে তুমি উত্তর না দিলেও পারতে। সে কি সুন্দর বলেছে, সে কিন্তু কোনোদিন টাকা চায়নি তোমার কাছে। তুমি তার খোঁজও নাওনি সে নাচটা শিখেছে কিনা। মেয়েটার মা কিন্তু সত্যি সত্যি এখনও কষ্ট করে হলেও নাচ শেখাচ্ছে। এমন কাজ করো কেন যেটা পরবর্তীতে তাই নিয়ে তোমাকে খোঁটা শুনতে হবে? কে বলেছিল তোমাকে স্বপ্ন উড়ান প্রজেক্ট করতে? নিজে এমন হাবভাব করে কিছু কিছু ভিডিও তুমি করে রেখেছো যে সেই হাবভাবের উপযুক্ত তুমি নয়। বারবার করে উঠে আসে খামার বাড়িতে একটা প্রজেক্ট, বাঁশ কাটা হচ্ছিল, কত কথা, কত লোকের কর্মসংস্থান হবে বলেছিলে, পারোনি করতে। গাড়িটা কিনেছিলে, গাড়িটা কেনার সময় তোমাকে ভিভিআইপি লাগছিল এবং তুমি ভেবেছিলে তুমি গাড়ি নিয়ে গ্রামে ঢুকবে, সারা গ্রামের লোক ঝেঁটিয়ে তোমার গাড়িকে দেখতে চলে আসবে। কেউ আসেনি। সেদিন বুঝেছিলাম না, সেদিন বুঝিনি, আজকে বুঝছি কেন আসেনি। তারপরে এই যে তোমার ছেলের বিএমটি করার জন্য তুমি হাত পাতলে, তুমি কোনো কিছু না করে আগে সরাসরি লোকের কাছে টাকা তুললে। আমি একদিন সীমাকে বলেছিলাম, সীমা, তোমরা তো এত টাকা পয়সা তোলো আয়ুষের জন্য, তোলো মানে দেয় তোমাদের, আয়ুষকে সবাই গিফট করে, তাহলে তাদের একটু বলো না এই প্রিয়ার ছেলের জন্য কিছু বলতে। সীমা তখন, এখন বুঝছি সীমা খুব বুদ্ধিমতির মতো কাজ করেছিল, একটা কথা বলেছিল, গীতাদি ও আগে শুরু করুক চিকিৎসা, টাকা কোথা দিয়ে আসবে ও বুঝতে পারবে না। অনেক জায়গা আছে যেখান থেকে ট্রিটমেন্ট করলে 1 পয়সাও লাগে না। দেবশ্রী এই কথাটা বলেছিল যে তোমার 1 পয়সা ঘর থেকে দেওয়া লাগবে না, কিন্তু প্রিয়া সেই জায়গায় কিন্তু মত দেয়নি, কারণ সেখানে সরাসরি হসপিটালের ফান্ডে টাকা যাবে। তোমার জন্য বুক পেতে লোকের কাছে কথা শুনেছি, তোমার ছেলের টাকা তোলা নিয়ে তোমাকে সাপোর্ট করে। অনেক লোকে পার্সোনালি আমাকে ফোন করে বলতো, গীতাদি তুমি বোকা, ওকে বলছো টাকাগুলো না দিতে লোককে, ও দেখবা শেষ পর্যন্ত তোমার মুখে ঝামা ঘষে দেবে। আর ঠিক তাই করলে তুমি। কৃষ্ণনগরে যখন তুমি ওই হোমে গিয়েছিলে, আমি দেখেছি তুমি সেখানে কতটুকু দান করেছো। আমি তখনই ভাবছিলাম, আমি আশা করেছিলাম আর একটু বড় অ্যামাউন্ট তুমি ওখানে দেবে, দাওনি। এবং তুমি আমাকে দিয়ে ভিডিও করে বলেছিলে বাকি টাকাটা তুমি কোনো আশ্রমে দান করবে, অনাথ আশ্রমে কিংবা কোনো হসপিটালে, করনি। আমাকে দিয়ে ভিডিওটা করে নিয়েছিলে, কিন্তু যেদিন তোমার বাড়ির লোকের কথা তুমি শুনলে, তুমি টাকাটা দিলে না। রিমিকে নিয়ে টাকা দেওয়ার ক্ষেত্রেও ঠিক একই বাহানা হলো। তাতেও হচ্ছে না, তাই না? তাতেও হচ্ছে না। এতদিন ছেলেকে ট্রাম কাট করে টাকা ইনকাম করেছে, এগুলো বলতে আজকে বাধ্য হলাম, কারণ তোমার মতো নিচু মানসিকতা আমি অন্য কোনো ব্লগারকে দেখিনি। আমার নিজের উপরে ঘেন্না হচ্ছে যে তোমাকে আমি 2 হাত দিয়ে সাপোর্ট করেছি, বুক দিয়ে জড়িয়ে আগলে রেখেছি, আমি আর দেবশ্রী, আরও অনেক ক্রিয়েটাররা। অনেকে তোমাকে নিয়ে যে কন্ট্রোভার্সি করতো সেটার উপযুক্তই তুমি। আজকে স্বীকার করতে বাধ্য হলাম তোমাকে নিয়ে চরমতম যে ভিডিওগুলো হতো তুমি তার যোগ্য। একদিন লোকের চোখের মণি ছিলে তুমি, আর এখন তোমার সত্যি কথাও কেউ বিশ্বাস করে না। তোমার স্বামীর কথা আজকে তুমি যা বললে,
যে এটা সত্যি হলেও কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না। সবাই বলবে তোমরা দুজনে মিলে নাটক করছো। কারণ ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। আর এটার থেকে উদাহরণ ভালো হয় সেই রাখাল বালক, আমার পালে বাঘ পড়েছে, আমার পালে বাঘ পড়েছে। কিন্তু দেখা গেল যখন সত্যি সত্যি বাঘ পড়লো, তখন তার কাছে কেউ দৌড়ে গেল না তাকে বাঁচানোর জন্য। সেম কিন্তু তুমি হয়েছ। তুমি এমন মিথ্যে বলতে বলতে এমন পর্যায়ে উঠে গেছো, তুমি যেদিন সত্যি কথা বলবে সেদিনও কেউ তোমাকে বিশ্বাস করবে না। আজকে কমেন্ট বক্সটা অফ, কেউ তোমাকে কিছু বলতে পারবে না। সেই সুযোগে তুমি ডঙ্কা পিটিয়ে নিলে এবং বলে দিলে এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে। তুমি তো কন্ট্রোভার্সি করার জন্যই টপিকটা তুললে। কেউ তো শুনতে চায়নি। কেউ কি কমেন্ট করেছে? আর কমেন্ট করতে পারবে না, তুমি কমেন্ট বক্সটা অফ করে দিয়েছো। কারণ তোমার কান্নাকাটি দেখে সেদিন অনেকেই বলেছিল তুমি যখন কমেন্ট নিতে পারছো না তুমি কমেন্ট বক্স অফ করে দাও। সেই সুযোগটা তুমি একদম 100% তুমি কিন্তু সেই সুযোগটা সদ্ব্যবহার করলে। সদ্ব্যবহার করলে। শোনো, তোমাকে আজকে কথা বলি। তুমি যে কাউকে ঠুকে ঠুকে কথা বলতে, আমরা সব বুঝতাম, আমিও সব বুঝেছি, কিন্তু কোনো দিন সেটা নিয়ে কোনো কথা বলিনি। যাদের যাদের ধরে তুমি উঠেছো, তোমার চ্যানেল তোমার নিজের দোষে, নিজের ক্রেডিটে কিন্তু এই জায়গায় আসেনি। তুমি ইউটিউবে ভাইরাল হয়েছো কিছু মানুষের প্রমোট করার জন্য। তার মধ্যে সবার বেশি হচ্ছে মন্দিরা, সবার বেশি মন্দিরা। আরেকজন আছে যে তোমার থেকে আগে ভাইরাল হয়েছিল, তুমি তাকে সাজাতে গিয়ে তোমার চ্যানেলটা প্রমোট করিয়েছিলে, তাকে ঠুকে তুমি কথা বলো। যখন মন্দিরার এই কাহিনী হলো, তার এই খারাপ সময়ে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরাও ভিডিও করেছি, অনেক ব্লগার তাকে নিয়ে ভিডিও করেছে, কিন্তু তোমার মতো ছিচি থুক্কার করে কেউ ভিডিও করেনি। তোমার মতো ছিচি থুক্কার করে কেউ ভিডিও করেনি। আবার তুমি তার কাছে ক্ষমা চেয়ে ঠিক তার সঙ্গে যোগাযোগ করে নিয়েছিলে, তার বাড়ি এসেছিলে। তাহলে তোমার কোনটা আসল কোনটা নকল সেটা কিন্তু বোঝা দায় মানুষের। আজকে অতীতে যখন তোমাকে নিয়ে, তোমার বরকে নিয়ে কন্ট্রোভার্সি হতো, তখন কত স্বামী ভক্তি। তোমার স্বামীকে কিছু একটু বললে তুমি রেগে কেঁদে একেবারে যাতা করতে। আজকে তুমি বলছো তুমি তাকে খাওয়াচ্ছ, পড়াচ্ছ, ইনকাম করছো, নিজের টাকায় শখ পূরণ করছো। তোমার স্বামীর টাকায় তুমি কোনোদিন শখ পূরণ করতে পারোনি। এর জন্য কে দায়ী? তোমার বাবা মা? এর জন্য তুমি নিজে দায়ী। কবার বিয়ে পালিয়ে এসেছিলে বাড়ি থেকে? 2-3 বার পালিয়ে এসেছিলে। এগুলো কিন্তু আমার বলা কথা নয়। তুমি পার্সোনালি আমাকে বলোনি, তুমি ভিডিওতে বলেছো। তুমি তোমার ভিডিওতেই বলেছো। তুমি তোমার চ্যানেলটাই দাঁড়িয়ে আছে তোমাদের এই ফ্যামিলি কেচ্ছার উপরে। তোমার নিজের করা কেচ্ছা তুমি নিজে বলেছো যে তোমার বাবা মা অভিজিৎকে পছন্দ করতো না। করবে কি করে? করবে কি করে? সে ছোটবেলা থেকেই কোনো কাজ করে না। ওই যা কাজটা সব কাজ জানে, কিন্তু কোনো কাজ ঠিকমতো করে করে সংসার চালানোর মতো ক্ষমতা তখনও বাচ্চা ছিল। তুমিও বাচ্চা ছিলে, ম্যাচিউরড হয়নি। তার আগে তুমি বিয়ে করে চলে এসেছিলে বাড়ি থেকে পালিয়ে, তারপরে সংসার করতে লাগলে। তোমাদের স্ট্যাটাস, তোমার বাপের বাড়ির স্ট্যাটাস আর তোমার শ্বশুর বাড়ির স্ট্যাটাস আলাদা। তারপরেও তুমি কষ্ট করে ইউটিউব করে মন্দিরা আর যা হোক তা হোক কারোর সুপারিশে তোমার চ্যানেলটা দাঁড় করে নিয়ে ভালোই ইনকাম করলে, ভালো ইনকাম করলে। তখন তুমি তোমার স্বামীর ভরণ পোষণ নিতে শুরু করলে। মনে মনে ভাবছিলে ভাত কাপড়ের দিন আমার বর আমাকে বলতে পারেনি, সেই সুযোগটা হয়নি তো, কারণ সেই অনুষ্ঠান করে বিয়ে হয়নি। তোমার বর তোমাকে কোনোদিন বলেনি আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম, কিন্তু তুমি নিজের অজান্তেই তোমার বরের ভাত কাপড়ের দায়িত্ব, কাপড় না তো জামা প্যান্টের দায়িত্ব নিয়েছিলে। এবং আজকে সেটা তুমি নিজে স্বীকার করলে যে কোনোদিন আমি ওর কাছে কিছু চাইনি শখ করে। খুব কম চাহিদা ছিল আমার, আর এখন আমি টাকা ইনকাম করে আমার চাহিদা, আমার শখ আমি পূরণ করি। স্বামীকে কোথায় রাখলে তুমি? যে স্বামীর জন্য এতদিন লড়াই করে এসেছো, সেই স্বামীকে কোথায় রাখলে এখন? তোমার প্রেগনেন্সি পিরিয়ড তুমি দেখাবে, এর মধ্যে কোনো লজ্জা শরম কিচ্ছু নেই, দেখায়, সবাই দেখায়। কিন্তু তুমি যেভাবে দেখাচ্ছ তোমাকে নিয়ে ট্রোল হচ্ছে। কই পাপড়ি, আকাশ পাপড়ির চ্যানেলে ও তো মা হলো, ফুটফুটে দেব কোনটা জন্ম দিল, কই তাদের নিয়ে তো আমরা কন্ট্রোভার্সি করতে যাইনি। তারাও তো তাদের প্রেগনেন্সি পিরিয়ডে ভিডিও করেছে, কই তাদের নিয়ে তো ট্রোল হয়নি এত। তোমার ডেলি ব্লগের মধ্যে শুধু প্রেগনেন্সিটাই দেখাচ্ছ তুমি। আয়ুষের কোনো অ্যাক্টিভিটি তুমি দেখাচ্ছ না। আয়ুষকে খাওয়ানো, চান করানো, কি দেখাচ্ছ তুমি?
যাই হোক, তোমাকে বলতে গেলে অনেক কথা বলতে হয়। আজকে তোমার ছেলের পড়াশোনার জন্য তুমি যে জায়গায় এসেছো কি বলবো, পড়াশুনো করার যদি এখন অনেক ছোট আয়ুষ অনেক ছোট, তা তুমি তোমার বাড়ি থেকেও, তোমাদের গাড়ি ছিল, দিব্যি যে কোনো একটা ইংলিশ মিডিয়াম স্কুলে তুমি পড়াতে পারতে। এমন কিছু ভালো জায়গায় তুমি আসোনি, তোমার বাড়ি থেকে কমিউনিটির রাস্তা, তুমি ফ্ল্যাটে এলে শুধু মানে নিজের শৌখিন জীবন যাপন করার জন্য। অত বড় একটা ফ্ল্যাট বিজনেস করার জন্য নিলে, কই বিজনেস কোথায় হচ্ছে? সেই স্বামীটাকেই তো তাড়িয়ে দিলে বাড়ি থেকে, কে করবে বিজনেস? তারপরে দেখো, তোমার চ্যানেলে একটা ভিডিও দেখলাম বাতাসা তৈরির, অনেক পুরনো ভিডিও মনে পড়ে। সেই তোমরা কোথায় গেছিলে, একটা শাড়ি শান্তিপুরে কোন তাঁতের করতে গেছিলে, তারপরেই এই ভিডিওটা তোমরা শ্যুট করেছিলে, এই বাতাসা তৈরির মানুষকে একটা অ্যাওয়ারনেসের ভিডিও এটা দিলে। তা বাতাসার কারখানা তোমরাই তো করতে পারতে, করলে না কেন? মানুষকে বোঝাচ্ছ বাতাসার কারখানা করে অর্থ উপার্জন করা যায়, তা তোমার বরকে দিয়ে করাচ্ছ না কেন? তোমার বরকে দিয়ে কেন করাচ্ছ না? যাই হোক, কি আর বলবো, তোমাকে বলতে গেলে অনেক অনেক কথা থাকে, কথা ফুরায় না। তোমাকে সাপোর্ট করে, মন দিয়ে সাপোর্ট করেছিলাম, আজকে সেই সাপোর্টটা তুমি এমনভাবে আমার মুখে ঝামা ঘষলে। আজ অব্দি এরকম করে কেউ আমার সঙ্গে দ্বিচারিতা করেনি। আমি বুঝতে পেরেছিলাম তুমি লোভী, টাকা দেখে তোমার মাথা ঠিকঠাক কাজ করছিল না। তা যাই হোক, তোমার স্বামী তুমি সবার সামনে উলঙ্গ করছো, সেটা দেখে আমরা ভিডিও করছি। আবার যেন নাকে কানতে বসো না। এবার নাকে কানতে বসলে ওই নাকে কান্না নিয়েও ভিডিও করব। তোমাকে নিয়ে ভিডিও আমরা করতে না চাইলে কি হয়? তুমি চাও তোমাকে নিয়ে আমরা ভিডিও করি, সুন্দর করে বুঝিয়ে দিলে কন্ট্রোভার্সি তুমি চাও, আর আমি তো সব থেকে বেশি জানি তুমি কন্ট্রোভার্সি চাও। তা চলো বন্ধুরা, আজকে এইটুকু বললাম, দেখি এরপরে ওর জীবনযাত্রা কি চলে। ও যখন কন্ট্রোভার্সি চায় তখন আমাদের বসে থাকার কি দরকার আছে? ও যদি 5 মাসের পেট নিয়ে কন্ট্রোভার্সি চায়, তা আমাদেরও ওর 5 মাসের পেট নিয়ে ওকে কন্ট্রোভার্সি দিতে কোনো অসুবিধা নেই। হজম করতে পারলে কাটতে বসবো না। এবার চলো, টাটা। কমেন্ট করো সবাই আমার সঙ্গে তোমরা একমত কিনা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সাবধানে থেকো। এর পরের থেকে 2 দিন হয়তো ভিডিও পাবে না, পরে দেখবো আবার। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।